ওকে, তাহলে আমরা গত ক্লাসে মোটামুটি মেথড অফ প্রুফ শুরু করেছিলাম। আজকে আমরা বাকি অংশটা একটু শেষ করব, তারপরে আমরা যদি সময় পাই আমরা সেট নিয়ে কথা বলবো। তোমাদের মিড টার্মে এটা স্যার কোন অ্যাপ থেকে, ওই যে গতকাল যে আমরা ক্লাস করেছিলাম স্যার, ওটা কোন পিডিএফ থেকে করছিলাম? গতকাল আচ্ছা, গতকাল বলতে মানে লাস্ট ক্লাস ক্লাস কি হয়েছে, মানে কোন পিডিএফটা স্যার ইউজ করেছিলাম? মেথড অফ প্রুফ তোমার তো এটাই। মডিউলস এর মধ্যে মেথড অফ প্রুফ আছে, হ্যাঁ, ও, বুঝতে পারছো? কম্বিনেশনটা করলাম লাস্ট ক্লাস। কম্বিনেশনের পরে মেথড অফ প্রুফ শুরু করলাম, ভুলে গেছি। বুঝছি, কিন্তু ডিরেক্ট স্যার কম্বিনেশনের পিডিএফ তো স্যার আমি দেখতেছি না ইয়াতে, মানে এই যে ক্যানভাসে। কম্বিনেটরিক্স এর না, ওটা নাই না? আচ্ছা, ওটা আমি দেখবো, ওটা যদি না থেকে দিয়ে দিব। তোমাদের পিজন হোল প্রিন্সিপাল একটা দিয়েছি আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আর কম্বিনেটরিক্স যদি না দেয়া থাকে দিয়ে দিব। আর এখন তারপরে আমরা শুরু করেছিলাম মেথড অফ প্রুফ, অর্থাৎ বিভিন্ন প্রুফ টেকনিক নিয়ে কথা বলা শুরু করেছিলাম, যে কিভাবে বিভিন্ন জিনিস প্রুফ করা যায়। হ্যাঁ, যেটা আমরা গত ক্লাসে ডিরেক্ট প্রুফ শেষ করেছি, প্রুফ বাই কেসও শেষ করেছি। এখন হচ্ছে গিয়ে আমরা ইনডিরেক্ট প্রুফে ছিলাম, এই অবস্থায় আছি। ইনডিরেক্ট প্রুফস, তো টেকনিক্যালি আমি একটু জাস্ট রিফ্রেশ করি যে ডিরেক্ট প্রুফ আর এটার এটা কি হবে। আমাদের নর্মালি একটা থিওরিয়াম যদি এরকম আকারে থাকে, পি ইমপ্লাইজ কিউ, এবং থিওরিয়াম প্রমাণ করা মানে আসলে এই স্টেটমেন্টটা ট্রু প্রমাণ করতে হবে। তাহলে এই স্টেটমেন্ট ট্রু প্রমাণ করতে গেলে আমরা জানি যে পি ইমপ্লাইজ কিউ এই আকারে যে স্টেটমেন্ট, এটা তখনই ট্রু হবে যদি আমি দেখাতে পারি পি ট্রু হলে কিউও ট্রু হয়। পি ফলস হলে কি হবে ওটা আমার চিন্তা করার দরকার নেই, কারণ পি ফলস হলে তো গোটা স্টেটমেন্ট এমনি ট্রু। আমার শুধু ওই কেসটা দেখাতে হবে যে পি ট্রু হলে কিউও ট্রু হতে বাধ্য, তাহলেই গোটা জিনিসটা ট্রু হয়ে যাবে। এটা হচ্ছে ডিরেক্ট প্রুফ। আর ইনডিরেক্ট প্রুফ হচ্ছে যে আমরা পি ইমপ্লাইজ কিউ এটা ট্রু না দেখিয়ে এর ইকুইভ্যালেন্ট জিনিসটা ট্রু দেখাবো। তাহলে এরকম একটা স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট কি হতে পারে? আমরা জানি যে কন্ট্রা পজিটিভটা সাধারণত ইকুইভ্যালেন্ট, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ আর নট কিউ ইমপ্লাইজ নট কিউ, এটা ইকুইভ্যালেন্ট। তাহলে তোমাকে এটা দেখাতে বললো, এই থিওরিটা প্রমাণ করতে বললো, তুমি এই থিওরিয়ামটা ইকুইভ্যালেন্ট থিওরিয়াম যেটা এটা, এটা প্রমাণ করলেই ওইটা হয়ে যাবে। এইটা নিয়ে আমরা কাজ করছিলাম এবং সেটার একটা একটা এক্সাম্পলও দেখেছি। আজকে আমরা আরো এক্সাম্পল দেখবো। তো আজকের ইয়াটাতে আমরা চলে যাই প্রথমে। ওকে, তাহলে এই এক্সাম্পলটা আমরা যাব। তার আগে একটা জিনিস একটু চট করে ডিসকাস করি, যে তুমি কখন বুঝবা যে তুমি ডিরেক্টলি প্রুফ না করে ইনডিরেক্টলি প্রুফ করো? এটার অ্যান্সার খুব সোজা। ইউ ট্রাই ডিরেক্ট মেথড ফার্স্ট। ডিরেক্টলি যদি যেতে না পারো, তুমি যদি আটকে যাও, তখন তুমি ইনডিরেক্টলি প্রমাণ করো। ঠিক আছে? তাহলে ডিরেক্ট ওয়েটা আগে চেষ্টা করতে হবে, এটা আটকে গেলে তখন ইনডিরেক্ট ওয়েটা চেষ্টা করতে হবে। তাহলে এখানে বলতেছে ট্রাই ডিরেক্ট ফার্স্ট, দেন ইনডিরেক্ট সেকেন্ড। ইনডিরেক্টলি যদি ফেল করে তখন অন্য টেকনিক গুলোতে যেতে হবে, যেমন আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন, এছাড়া আরো অনেক কিছু দেখবো। আচ্ছা, আমরা এই জিনিসটাতে আসি। আমাকে একটা থিওরিয়াম দিল, এটা প্রমাণ করতে হবে। ইফ n is an integer and nq plus 5 is odd, then n is even. তাহলে এটা থিওরিয়ামটা আমাদের p implies q এই ফরম্যাটে আছে।
আমরা যদি এইটাকে পি ধরি আর এইটাকে কিউ ধরি, তাহলে এটা পি ইমপ্লাইজ কিউ এই আকারে আছে। তার অর্থ হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে যদি এন কিউব প্লাস 5 একটা বেজোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে এন জোড় হবে। এন কিউব প্লাস 5 যদি অড হয়, এন মাস্ট বি ইভেন। এই জিনিসটা প্রমাণ করতে, তাহলে এইটা ট্রু দেখাতে হলে আমরা বলবো যে পি ট্রু হলে কিউ ট্রু হয়। তাহলে আমাদের জিনিসটা কি আসছে যে এন কিউব প্লাস 5 অড, এটা হচ্ছে আমাদের পি, আর কিউ হচ্ছে এন ইভেন। এখান থেকে এটা আসে, এটা দেখাতে হবে। আচ্ছা, আমরা একটু আগাই। এন কিউব প্লাস 5 যদি অড হয়, এন কিউব প্লাস 5 অড মানে এটা তাহলে এই ফরম্যাটে আছে, টোয়াইস কে প্লাস 1। আমরা জানি যে পৃথিবীর সমস্ত বেজোড় সংখ্যা এই ফরম্যাটে থাকে। জোড় সংখ্যা হয় 2 এর মাল্টিপল, বেজোড় সংখ্যা 2 এর মাল্টিপল হবে না, 2 এর মাল্টিপল থেকে 1 বেশি। হ্যাঁ, এই ফরম্যাটে তুমি যদি কে এর মান 0 বসাও তাহলে প্রথম বেজোড় সংখ্যা পাচ্ছ, কে এর মান যদি 2 বসাও তাহলে আরেকটা পাচ্ছ, কে এর মান 3 বসাও আরেকটা পাচ্ছ, এভাবে করে কিন্তু যাচ্ছে। আচ্ছা, এবার এন কিউব প্লাস 5 যদি এটা হয়, এখান থেকে এন কি রকম আসতেছে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে আমরা, হ্যাঁ, এখানে এন কিউব কে রাখি বা পাশে, তাহলে ডান পাশে আমরা আসলাম টোয়াইস কে -4, 5 আমরা এই পাশে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে এন এর মান আসতেছে এরকম। খুব পিকুলিয়ার একটা জিনিস। এটা থেকে তো আমি কোনো ডিসিশনে আসতে পারতেছি না যে এন কি জোড় নাকি বেজোড় নাকি কি, কোনোভাবে আসা যাচ্ছে না। তাহলে কি করণীয়? তখন বুঝলাম যে আমি ডিরেক্টলি যেতে পারি নাই, তাহলে আমাকে এখন ইনডিরেক্টলি যেতে হবে। ইনডিরেক্টলি যাওয়ার জন্য আমরা যেটা করব যে উল্টাটা, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ ট্রু দেখাতে বলছে, আমরা এটা না দেখিয়ে এটা দেখাবো, নট কিউ ইমপ্লাইজ নট পি, এইটা ট্রু দেখাবো। আচ্ছা, এবার নট কিউ আমরা কি, নট কিউ মানে কিউ হচ্ছে এন ইভেন, তাহলে নট কিউ মানে হচ্ছে এন অড। নট কিউ ইমপ্লাইজ নট পি কেন দেখাবো? ও, আমরা একটু আগেই বললাম যে কোন একটা স্টেটমেন্ট যদি পি ইমপ্লাইজ কিউ থাকে তার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, হ্যাঁ। আগে শিখে আসছি। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ করতে বসে এটা, আমি এটা প্রমাণ করতে পারি নাই, আমরা আটকে গেছি। আমরা একটু আগে কি দেখলাম যে পি ইমপ্লাইজ কিউ দেখাতে পারতেছি, হুম। তাহলে আমরা তখন এর ইকুইভ্যালেন্টটা দেখানোর চেষ্টা করি, বুঝছি বুঝছি। এই আর কিছু না। তাহলে আমরা পি ইমপ্লাইজ কিউ এবং তার কন্ট্রাপজিটিভ এরা ইকুইভ্যালেন্ট আমরা শিখে আসছি আগে, যে পি ইমপ্লাইজ কিউ যে কথা, নট কিউ ইমপ্লাইজ নট পি একই কথা। তো হুম সেটাতে আমরা যাচ্ছি। পি ইমপ্লাইজ কিউ দেখাতে না পারলে তুমি আটকে গেলে তখন কি করবে, তুমি ইনডিরেক্ট প্রুফ করবে, মানে তার অল্টারনেটিভ ইকুইভ্যালেন্ট যে ফর্ম আছে সেটাকে প্রমাণ করার চেষ্টা করবে। তাহলে ইকুইভ্যালেন্ট হুম ফর্ম হচ্ছে নট কিউ ইমপ্লাইজ নট পি। তাহলে নট কিউ করলাম, নট কিউ মানে হচ্ছে এন ইজ অড, আর নট পি, নট পি হচ্ছে, পি হচ্ছে এন কিউ প্লাস 5 অড। তাহলে এটার সামনে নট বসালে তার মানে এন কিউ প্লাস 5 নট অড, নট অড মানে কি ইভেন, তাহলে আমরা এন কিউ প্লাস 5 ইভেন এটা দেখাবো। তাহলে এইটা ট্রু ধরে নিয়ে এটা আসে, এটা দেখাতে হবে। তার মানে কি এন অড ধরে এইটা ইভেন দেখাতে হবে, এটা সহজ হবে আমাদের জন্য। ওকে, তাহলে আমরা এটা দেখানোর চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা যেটা পেলাম যে এন অড,
ও আচ্ছা, ইলিজার মধ্যে। আচ্ছা, আমরা একটু এভাবে দেখি। এন অড মানে হচ্ছে এন ইকুয়াল টু, আমরা অড যে কোনো অড সংখ্যাকে এরকম ফরম্যাটে লেখা যায়, টোয়াইস কে প্লাস 1। এবার আমরা এন কিউব প্লাস 5 বের করি। এন কিউব প্লাস 5, তার মানে এটা হচ্ছে টোয়াইস কে প্লাস 1 টোয়াইস কে প্লাস 1 হোল কিউব প্লাস 5। এবার এটাকে ভাঙাবো আমরা। হ্যাঁ, আমরা তো কিউবের ফর্মুলা জানি। তাহলে টোয়াইস কে হোল কিউব মানে হচ্ছে গিয়ে 8 কে কিউব প্লাস 3 ইন্টু 4 কে স্কোয়ার, তাহলে 12 কে স্কোয়ার প্লাস, তারপরে হচ্ছে গিয়ে 3 গুণে 6 6 কে প্লাস 1। তাহলে হোল কিউবটা ভাঙালে এটা আসবে প্লাস 5। তাহলে এখানে দেখো 5 আর 1 কিন্তু 6 হয়ে গেল। তাহলে 6 হয়ে গেলে প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে যাবে, এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 2 এবং এখান থেকে 2। তার মানে আমাদের যেটা আসলো, এরকম একটা কিছু আসলো যে 2 কমন নিলে 4 কে কিউব প্লাস 6 কে স্কোয়ার প্লাস 3 কে প্লাস 3। এইবার খেয়াল করে দেখো যে এই পুরো সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার। কেন ইন্টিজার? কারণ আমরা এখানে শুধু গুণ করতেছি, আমরা কোনো ভাগ করতেছি না। ভাগ করলে একমাত্র ইন্টিজার না হওয়ার সম্ভাবনা ছিল, ফ্র্যাকশন আসার সম্ভাবনা। কিন্তু আমি যেহেতু গুণ করতেছি, তাহলে এখানে ফ্র্যাকশন আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে এটাকে আমরা লিখতে পারি টোয়াইস এম। তাহলে টোয়াইস এম মানে এটা একটা জোড়, তাহলে একটা জোড়ের ফরম্যাটে আছে। এই হচ্ছে ওভারঅল প্রুফ। তাহলে প্রুফটা একটু আমরা সামারি আকারে এখানে দেখি। তাহলে ডিরেক্ট প্রুফ করতে গিয়ে আমরা 8 কে গেলাম, যে এন কিউব প্লাস 5 ইকুয়াল টু 2 কে প্লাস 1, মানে এন কিউব। ডিরেক্ট প্রুফে আমরা প্রথমে এটাকে অড ধরলাম, অড ধরে এখান থেকে কিছু আসতেছে না। হ্যাঁ, উল্টা পাল্টা আসছে যে টোয়াইস কে মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1/3। এটা করা গেল না। ইনডিরেক্ট প্রুফে যাবো। ইনডিরেক্ট প্রুফে আমরা কন্ট্রা পজিটিভ প্রুফ করবো। তাহলে কন্ট্রা পজিটিভ হচ্ছে এন অড হলে এন কিউব প্লাস 5 ইভেন হবে। তাহলে এন অড ধরে নিলাম, টোয়াইস কে প্লাস 1 ওখানে বসালাম, প্লাগ ইন করলে এরকম আছে। তাহলে এটা একটা এরকম আকারে আসলো এবং এটা একটা ইন্টিজার। ওকে, তাহলে এটা কি বুঝে গেল? কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু একটু ব্যাক যাবেন? হ্যাঁ, এই স্লাইডে নাকি আরো আরো ব্যাক? না, এটাই স্যার, এটাই স্যার। হ্যাঁ, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছিল এন কিউ প্লাস 5 অড হলে এন ইভেন। আমরা কন্ট্রা পজিটিভ প্রমাণ করলাম। কন্ট্রা পজিটিভ কি হবে? এন অড। তাহলে এটা হবে অড, এন অড। এন কিউ প্লাস 5 এর উল্টাটা, এন কিউ প্লাস 5 তখন ইভেন। ও হ্যাঁ, ক্যালকুলেশন করার পর 2 ইন্টু মানে সব তার সাথে যাই মাল্টিপ্লাই করে এটা এটা হবে, ইভেন হবে। হুম, বুঝছি স্যার। যাই মাল্টিপ্লাই করো এটা দ্বিগুণ হয়ে যাবে। তো দ্বিগুণ হওয়া মানে আসলে জোড়, দুই দুই এর মাল্টিপল। হুম। ওকে, তাহলে এইটা আমাদের একটা গেল। আচ্ছা, এবার আমরা আসি বাই কন্ডিশন। তাহলে কিছু কিছু থিওরেম থাকে বাই কন্ডিশন আকারে। বাই কন্ডিশন বলতে কিরকম সেটা দেখি।
if a theorem is of the form P is equivalent to Q, এটা প্রমাণ করতে গেলে আমাদের ছোট ছোট দুইটা জিনিস প্রমাণ করতে হবে। প্রথমে প্রমাণ করতে হবে P implies Q, তারপর আবার প্রমাণ করতে হবে Q implies P। ঠিক আছে, আমরা এর আগেও দেখেছিলাম যে P ইকুইভ্যালেন্ট টু Q, এটা মানে হচ্ছে P implies Q and Q implies P। অর্থাৎ ইকুইভ্যালেন্ট কখন হবে, যে P ট্রু হলে Q ট্রু হবে, আবার Q ট্রু হলে P ট্রু হবে। এটা আমাদের দিয়ে দেখাতে, এটা দেখার জন্য আমার কিন্তু থিওরিয়াম এখন দুইটা প্রমাণ করতে হবে, একটা প্রমাণ করলে হবে না। প্রথমে P ট্রু হলে Q ট্রু প্রমাণ করতে হবে, আবার উল্টাটা Q ট্রু হলে P ট্রু প্রমাণ করতে হবে, তাহলে একমাত্র ইকুইভ্যালেন্টটা প্রমাণ। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আরেকটু প্রুভ হবে, আরেকটু বেটার হবে। এখানে বলতেছে an integer x is given if and only if x square is given। তাহলে x যদি জোড় হয় x স্কোয়ার জোড় হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরিয়াম। এবং এটা কিন্তু ইফ এন্ড অনলি বলা আছে, অর্থাৎ উল্টাটাও সত্যি। এক্স স্কোয়ার যদি জোড় হয় তাহলে এক্স ইভেন। যেমন দেখো, প্রথমে দেখো যে এক্স জোড় হলে এক্স স্কোয়ার ইভেন হয়, এক্স এর মান আর এক্স স্কোয়ারের মান আমরা পাঠাচ্ছি। এক্স এর মান জোড় নিতে হবে, 2 নিলাম, তাহলে স্কোয়ার হচ্ছে 4। এক্স এর মান 4 নিলাম, তাহলে স্কোয়ার হচ্ছে 16। তাহলে এক্স যদি জোড় হয় এক্স স্কোয়ার কিন্তু জোড় হচ্ছে। আচ্ছা, উল্টাটা চিন্তা করি, এক্স স্কোয়ার যদি জোড় হয় তাহলে এক্স অবশ্যই জোড় হবে। যেমন আমরা যদি 64 নেই, তাহলে 8। তারপরে ধরো আর কি হতে পারে, 64 ছাড়া 16 তো হতে পারে, 16 হলে দেখো এক্স 4, কিন্তু এক্স স্কোয়ার মনে করো 9, তখন কিন্তু দেখো 3। তাহলে এক্স স্কোয়ার যদি বেজোড় হয়, এক্সও কিন্তু বেজোড় হয়ে গেছে, এক্স আর জোড় হচ্ছে না। তাহলে আমরা এক্সাম্পল দেখে কি এখানে তো বলছো না স্যার, and integer x is even if and only if x square is even, তো খালি ইভেন গুলোতে নিব তাই না, 9 নেওয়ার তো কোনো ইয়া নেই। টেকনিক্যালি 9 নেওয়ার কারণ নাই, কিন্তু মানে আমি বললাম যে এটা যদি অড হইতো তখন আর ইভেন পাওয়া যেত না, সেটা বলছি। এই আর কিছু না, 9 চিন্তা করার দরকার নেই। তাহলে আমাদের হ্যাঁ জিনিসটার দুইটা দুইটা সাইড, আমাকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে। we have to prove two things। একটা হচ্ছে x যদি ইভেন হয় তাহলে এক্স স্কোয়ার ইভেন, আর উল্টা এক্স স্কোয়ার যদি ইভেন হয় তাহলে এক্স ইভেন। দেখো, প্রথমটা প্রমাণ করা সোজা, এক্স ইভেন হলে এক্স স্কোয়ার ইভেন হবে, তাহলে এক্স যদি ইভেন হয় তার মানে এক্স এই ফরম্যাটে আছে, এক্স ইকুয়াল টু টুয়াইস কে এই ফরম্যাটে আছে। সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার কি হবে, দেখো এক্স স্কোয়ার হবে 4k স্কোয়ার। 4k স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু সামথিং, 2 ইন্টু টুয়াইস কে স্কোয়ার। তাহলে এই টুয়াইস কে স্কোয়ার এই জিনিসটা কিন্তু একটা ইন্টিজার, এখানেও আবার কোনো ফ্র্যাকশন আসার সুযোগ নাই। কেন, কারণ আমি তো গুণ করতেছি সবই। তাহলে এটা টুয়াইস এম এই আকারে লিখা যায়, তাহলে এক্স স্কোয়ার কিন্তু জোড় হয়ে গেল। তাহলে প্রথম প্রুফটা খুব সোজা। দ্বিতীয় প্রুফটা ঝামেলা। দ্বিতীয় প্রুফটা কি বলছে, এক্স স্কোয়ার যদি জোড় হয় তাহলে এক্স ইভেন। এটা দেখো, এটা আমরা একটু ঝামেলায় পড়বো, কেন, কারণ এক্স স্কোয়ার ইভেন মানে এক্স স্কোয়ার এই ফরম্যাটে আছে, টুয়াইস কে এই ফরম্যাটে আছে। এখান থেকে আমার প্রমাণ করতে হবে এক্স ইভেন। তাহলে এক্স যদি আমি বের করতে চাই, এক্স হচ্ছে এটা রুট ওভার টুয়াইস কে। এখন রুট ওভার টুয়াইস কে, এটা প্রথম কথা হচ্ছে এটা ইন্টিজার হবে কিনা আমরা শিওর না, দ্বিতীয় হচ্ছে যে এটা জোর হবে কিনা এটাও শিওর না, দেখানো যাচ্ছে না। তাহলে কি করতে হবে, ডিরেক্ট প্রুফ করা যাচ্ছে না। দ্বিতীয় অংশটা কি বলছে, এক্স স্কোয়ার জোর হলে এক্স জোর হবে, এটা ডিরেক্ট প্রুফ করা যাচ্ছে না, আমাদেরকে ইনডিরেক্ট প্রুফ করতে হবে। তাহলে আমরা ইনডিরেক্ট প্রুফ কিভাবে করবো সেটা দেখি। ইনডিরেক্ট প্রুফ করতে গিয়ে আমরা এভাবে এটা লিখবো কন্ট্রাপজিটিভ।
কন্ট্রা পজিটিভ হচ্ছে এটা, দেখো, ইফ এক্স ইজ অড, স্যার ইয়েস বলো। ইয়া ইফ এক্স স্কোয়ার ইজ ইভেন দেন এক্স ইজ ইভেন, এটা স্যার জন্য ডিরেক্ট কেন প্রুফ করা যেতেছে না? লাইক এক্স স্কোয়ার মানে ভাবেন কি 4 ইজ ইভেন, তাহলে তো 2 ইজ ইভেন, তাই না? মানে এক্সাম্পল দিয়ে তো আর প্রমাণ করা যাবে না, ইন জেনারেল প্রমাণ করতে হবে। তাহলে ইন জেনারেল প্রমাণ করতে গেলে এক্স স্কোয়ার কে তো তুমি ইভেন ধরলা, হ্যাঁ তো এক্স স্কোয়ার কি ইভেন, তো এক সেকেন্ড একটু ফোন ধরে নিও, মাফ। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। হ্যাঁ, এক্সাম্পল তো এক্সাম্পল, আমরা যখন রিয়েল প্রুফে যাব তখন জেনারেল ওয়েতে আগাতে হবে, যে এক্স স্কোয়ার ইভেন বললা তুমি, এক্স স্কোয়ার ইভেন হুম হলে এক্স স্কোয়ার এই ফরম্যাটে আছে টোয়াইস কিউ, সেখান থেকে তোমাকে প্রমাণ করতে বললো এক্স ইভেন, এক্স এক্স বের করতে তো হবে, এক্স বের না করে ইভেন প্রমাণ করবে কিভাবে? যখনই তুমি হ্যাঁ এক্স বের করতে যাবা এরকম একটা কিছু পাবা। রুট ওভার 2 কে। তো রুট ওভার টু কে, এটা প্রথম কথা হচ্ছে এটা ইন্টিজার কিনা আমরা শিওর না, আর এটা ইভেন কিনা ওটা তো পরের কথা, ইন্টিজার কিনা এটাই শিওর না আমরা। হুম বুঝতে পারছো? তাহলে তুমি প্রমাণ করা গেল, গেল না তো। ডিরেক্ট ওয়েতে গিয়ে এক্স স্কোয়ার ইভেন হলে এক্স ইভেন হবে এটা প্রমাণ করতে পারতেছি না, তখনই আমরা আচ্ছা, ইনডিরেক্ট প্রুফে যাব। হুম, ইনডিরেক্ট প্রুফ হচ্ছে কি উল্টা, কন্ট্রাপজিটিভ। কন্ট্রাপজিটিভ আমরা এটা লিখবো যে ইফ এক্স ইজ অড দেন এক্স স্কোয়ার ইজ অড। এই এটা হচ্ছে কন্ট্রাপজিটিভ। কন্ট্রাপজিটিভে মানে এটা তো পি, এটা কিউ, আর কন্ট্রাপজিটিভ হচ্ছে নট কিউ ইমপ্লাইজ নট পি, তাহলে এটাকে নট করলাম, ইমপ্লাইজ নট পি তাহলে এটাকেও নট করলাম। এইটা কিন্তু প্রমাণ করা সোজা হবে, কেন? কারণ আমরা এক্স ইকুয়াল টু টোয়াইস কে প্লাস ওয়ান ধরলাম, এখান থেকে এক্স স্কোয়ার বের করাটা সোজা, এক্স স্কোয়ার বের করলাম, তাহলে টোয়াইস কে প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেল। এই হোল স্কোয়ারকে ভাঙালে আমাদের এরকম আসবে 4k স্কোয়ার প্লাস টোয়াইস প্লাস 4k প্লাস ওয়ান। এই জিনিসটার এই সামনের অংশ থেকে 2 কমন নেওয়া যায়, কিন্তু এর কাছ থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে না, তাহলে এটা এরকম আসতেছে টোয়াইস 2k স্কোয়ার প্লাস 2k প্লাস ওয়ান। এখন দেখো এইটুকু কিন্তু ইন্টিজার, কারণ এখানে কিন্তু গুণ হচ্ছে, কে যদি ইন্টিজার হয় তাহলে এটা ইন্টিজার হতে বাধ্য, 2k স্কোয়ার প্লাস 2k। তাহলে আচ্ছা। আমাকে এই অংশটা, হ্যাঁ বলো। না না আমি yes sir বলবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা আসলো টোয়াইস এম প্লাস ওয়ান এই ফরম্যাটে। তাহলে টোয়াইস এম প্লাস ওয়ান এরকম ফরম্যাটের যত সংখ্যা আছে সবগুলো আসলে অড নাম্বার, ইভেন নাম্বার হবে না, অড নাম্বার। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার কিন্তু আমাদের অড। ঠিক আছে, তাহলে এক্স যদি ইভেন হয় এক্স স্কোয়ারও ইভেন, এক্স স্কোয়ার যদি ইভেন হয় এক্স ইভেন। হ্যাঁ, এটা কিন্তু একটা সুন্দর মিল আছে এবং সামনে এটা অনেক কাজে লাগে আর কি, এটা একটু মাথায় রাখবা। স্যার এক্স স্কোয়ারে যখন ইভেন হয় এক্স তো অলওয়েজ ইভেন হচ্ছে না, কারণ আমরা কিছু কিছু টাইমে এক্স ইরেশনাল নাম্বার পাচ্ছি। ধরেন এক্স যদি 20 হয়, এক্স স্কোয়ার যদি 20 হয়, তাহলে তো এক্স হচ্ছে √20, সেটা তো ইভেন হলো না। মানে এক্স স্কোয়ার ইভেন হলে এক্স ইভেন মানে বলতে চাচ্ছে যে এক্সটা তো ইন্টিজার হইতে হবে। এটা এমন এমন কোন জিনিসের স্কোয়ার চিন্তা করার দরকার নাই যেটার স্কোয়ার রুট ইভেন হবে না, মানে ইন্টিজার হবে না, ইভেন না ইন্টিজার হবে না। ঠিক আছে, হ্যাঁ। তোমাকে ওভাবে চিন্তা করতে হবে যে এক্স স্কোয়ার ইভেন, এক্স স্কোয়ার ইভেন তুমি কাদেরকে নিবা? যাদের স্কোয়ার রুট একটা ইন্টিজার তাদের জন্য এটা প্রযোজ্য, যার স্কোয়ার রুট ইন্টিজারই না তার জন্য তো আর ওইটা প্রযোজ্য না, তাই না? তার মানে আচ্ছা। এখানে 6
এই যে দেখো এক্স স্কোয়ার এখানে 6 হবে না কেন? এক্স স্কোয়ার হিসেবে 6 কে নেওয়া যাবে না কেন? কারণ এমন কোনো ইন্টিজার নাই যার স্কোয়ার 6। বুঝতে পারছো? হুম আবার হুম এক্স হুম স্কোয়ার ইকুয়াল টু 12, এটা আমি বিবেচনা করব না কেন? কারণ হচ্ছে এমন কোনো ইন্টিজার নাই যার স্কোয়ার হচ্ছে 12। আচ্ছা আচ্ছা। সেই তো জন্য ওদেরকে প্রুফের আমরা জন্য কি কনসিডার করছি। আইডিয়াতে লেখা থাকবে যে এক্স কে ইন্টিজার কনসিডার করতে হবে? হ্যাঁ, টেকনিক্যালি এক্স স্কোয়ার ইভেন বলতেছে মানে কি? এক্স স্কোয়ার ইভেন মানে তো এক্স স্কোয়ারটা একটা ইন্টিজার হইতে হবে। তাহলে এক্স আচ্ছা আচ্ছা স্কোয়ার যদি ইন্টিজার হয়, আগে তো এক্স ইন্টিজার হইতে হবে। এক্স ইন্টিজার না হয়ে আমি এক্স স্কোয়ার ইন্টিজার বানাবো কি? রাইট? আচ্ছা আচ্ছা। এটা ওকে। একটু চিন্তা করতে হবে। আর এমনিতে হয়তো এটা এত ট্রিভিয়াল যে পুরা জিনিসটা হয়তো ওভাবে লিখে নাই। হয়তো এখানে বলাও থাকবে যে ইফ এক্স ইজ এই যে এখানে দেখো, প্রথমে বলেই দিচ্ছে যে একটা ইন্টিজারের জন্য চিন্তা করতে হবে। তো আচ্ছা, তাহলে এক্স কে ইন্টিজার কনসিডার করে আমরা সেকেন্ড পার্টটা প্রুফ করব। ইয়েস ইয়েস, এক্স কে ইন্টিজার ওকে। কনসিডার করে আমাদের কিন্তু সেকেন্ড পার্টটা চিন্তা করতে হবে। হ্যাঁ, এক্স কে হুম ইন্টিজার চিন্তা না করে করতে পারে। ওকে, তাহলে এটা বাই কন্ডিশন সবসময় এরকম দুইটাই প্রমাণ করতে হবে, এটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে গিয়ে প্রুফ বাই কন্ট্রাডিকশন। প্রুফ বাই কন্ট্রাডিকশনটা সবচেয়ে বেশি কাজে লাগে। হ্যাঁ, আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশনটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমাদের কম্পিউটার সায়েন্সে দেখবো যে অনেক প্রুফ, কারণ তো এত সহজ প্রুফ থাকে না। ডিরেক্ট প্রুফ হচ্ছে সবচেয়ে সোজা, এরকম ফরম্যাটে খুব কম জিনিসই থাকে। হয় তোমাকে ইনডিরেক্ট প্রুফে যেতে হবে, অথবা মোস্ট অফ দ্য কেসে প্রুফ বাই কন্ট্রাডিকশনে যেতে হবে, আর নাহলে কিন্তু হবে। আচ্ছা, প্রুফ বাই কন্ট্রাডিকশন বিষয়টা কি? মনে করো তোমাকে একটা থিওরিয়াম প্রমাণ করতে বলি, যে এই থিওরিয়ামটা সত্যি প্রমাণ করো। তুমি বললা যে আচ্ছা ঠিক আছে, এটা মিথ্যা ধরি আমি। মিথ্যা ধরে আগাতে আগাতে এমন একটা সিচুয়েশন আসবে যেটা আসলে কন্ট্রাডিক্ট করতেছে, প্রথমটার সাথে আর মিলতেছে না। প্রথমে যে আমি মিথ্যা ধরে এগিয়েছিলাম, ওটার সাথে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, বা মাঝপথে এমন একটা জিনিস, উদ্ভট জিনিস চলে আসবে যেটা আসলে হইতে পারে না। তখনই আমরা বলবো যে এটা তো হইতে পারে না কখনো। এই কারণে শুরুতে যে আমরা এটাকে মিথ্যা ধরেছিলাম, সেটা আসলে মিথ্যা না। ওটা মিথ্যা ধরাতেই এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, এরকম একটা সিচুয়েশন রেজ করেছে। এটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশনের একেবারে মূল জিনিস। হ্যাঁ, আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখে একটু বোঝার চেষ্টা করি। তাহলে ফর্মালি বললে যে আমাকে একটা স্টেটমেন্ট ট্রু প্রমাণ করতে বলছে, আমি ধরে নিলাম এটা ফলস, এবং ফলস ধরলে এমন একটা কন্ট্রাডিকশন এক্সিস্ট করবে যার কারণে এটা ফলস ধরাটা ঠিক হয় না, এটা ট্রু হইতেই হবে। এটা হচ্ছে যে মূল বিষয়। আচ্ছা, যদি এরকম আকারে থাকতো, মনে করো স্টেটমেন্টে আছে পি ইমপ্লাইজ কিউ আকারে, তাহলে আমরা দেখো খেয়াল করে যে পি ইমপ্লাইজ কিউ আকারে যদি কোনো স্টেটমেন্ট থাকে, এটা আমরা ফলস ধরবো। এটা ফলস ধরা মানে কি আসলে? খেয়াল করে দেখো যে এটা একমাত্র তখনই ফলস হবে যখন পি ট্রু আর কিউ ফলস। তাহলে এটাকে ফলস ধরা মানে পি ট্রু এবং কিউ ফলস ধরা। এছাড়া কিন্তু এটা ফলস হওয়ার কোনো সুযোগ নেই। পি ট্রু কিউ ট্রু, এটা কিন্তু ট্রু হয়ে যাবে। পি ফলস, অটোমেটিক্যালি ট্রু হয়ে যাবে। এটা শুধুমাত্র একটা কেসে ফলস হয়, সেটা হচ্ছে গিয়ে পি যদি ট্রু হয় আর কিউ যদি ফলস হয়, তাহলেই একমাত্র এটাকে আমরা ফলস বলতে পারি। এইটা ধরে আমরা তখন আগাতে 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 দেখবো যে একটা জায়গায় এমন একটা সিচুয়েশন রেজ করছে যেটা হইতে পারে। এই হচ্ছে দুইটা বিষয়। তাহলে নর্মাল স্টেটমেন্ট, এটা যদি পি ইমপ্লাইজ কিউ আকারে না থাকে, তখন কি করবো? ওটাকে ফলস ধরে আমরা আগাতে থাকবো, দেখবো যে ঝামেলা তৈরি হচ্ছে। আর পি ইমপ্লাইজ কিউ আকারে যদি থাকে, তাহলে এটাকে ফলস ধরবো। এটাকে ফলস ধরা মানে আসলে পি কে ট্রু ধরা আর কিউ কে ফলস ধরা, এইটা ধরে আমরা আগাতে, তারপর দেখবো কি দাঁড়ায়। তা একবার বলবেন কোন অংশটা, এটা না ওইটা? নাকি আচ্ছা, এই পার্টে এই অসুবিধা নেই, পরের পার্টটার আমরা উদাহরণ দেখবো যখন, তখন আমরা আরেকটু পরিষ্কার বুঝবো। হ্যাঁ, আমরা
আগে প্রথমটার উদাহরণ দেখি, তারপর দ্বিতীয়টার উদাহরণ দেখবো। ওকে, তাহলে প্রথমটার উদাহরণ, দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইম নাম্বারস। তাহলে দেখো এটা কিন্তু পি ইমপ্লাইজ কিউ আকারে নাই, ইফ ইফ টিফ শব্দই নাই, ইফ পি কিউ এরকম আকারে নাই। এখানে বলতেছে যে আমার প্রাইম নাম্বার ইনফাইনাইট, এরকম একটা থিওরিয়াম, ভেরি ডিফিকাল্ট একটা থিওরিয়াম মনে হচ্ছে, যে পৃথিবীতে মৌলিক সংখ্যা শেষ হবে না, প্রাইম নাম্বার চলতেই থাকবে চলতেই থাকবে। এটা আমরা কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, সেটা আমরা একটু দেখি। হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। ওকে, ব্যাক করছি। আচ্ছা, একটা জিনিস দেখো, প্রাইম নাম্বার ইনফাইনাইট, প্রাইম নাম্বার কি কি হতে পারে? আমরা জানি 2, 1 3 5 1 কিন্তু প্রাইম না, 2 3 5 7 11 এরকম। এখন সংখ্যা যত বড় হয় তার কিন্তু ভাগ যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। your probability? ভাগ যাওয়ার অর্থাৎ তোমাকে যদি বলে দেখো তো 5 এর ফ্যাক্টর আছে কিনা, মানে প্রাইম নাম্বার মানে কি, প্রাইম নাম্বারের ডেফিনিশন কি, প্রাইম নাম্বারে কোনো ফ্যাক্টর থাকে না। অবভিয়াসলি 1 তো থাকবেই, আর নিজে তো থাকবেই, এটা প্রপার ফ্যাক্টর বলা যায় না, 1 তো সবারই ফ্যাক্টর, এটা একটা। আর নিজের ফ্যাক্টর, এছাড়া প্রাইম নাম্বারের অন্য কোনো ফ্যাক্টর থাকতে পারে না, 1 এবং নিজে ছাড়া। তো সংখ্যা যদি ছোট হয় তাহলে তার ফ্যাক্টর পাওয়ার প্রবাবিলিটি তো অনেক কম, কারণ 5 এর ফ্যাক্টর হলে কারা হইতে পারে, 2 3 4, মাত্র 3টা সংখ্যা, ইটস কোয়াইট লাইকলি এই 3টার কেউই হবে না। হ্যাঁ, তারপর ধরো ইভেন 2 এর কথা চিন্তা করো, 2 এর নিচে তো কোনো সংখ্যাই নাই, ফলে 2 তো অবশ্যই প্রাইম হবে। 2 এর নিচে যে সংখ্যা 1 তো প্রাইম নাম্বারের জন্য সমস্যা না। তারপর 3 এর কথা চিন্তা করো, 3 এর নিচে আছে কি, 1 আর 2, আর 1 দিয়ে ভাগ গেলে তো আমরা নন প্রাইম বলতে পারতেছি না, শুধু 2, একটা মাত্র সংখ্যা, এটা দিয়ে ভাগ। কিন্তু সংখ্যা যত বড় হবে, ধরো 1000 2000, স্বাভাবিকভাবেই তার থেকে ছোট অনেক সংখ্যা পাওয়া যাবে। আর কোন একটা সংখ্যার ফ্যাক্টর তো তার ছোটই হয়। তো তোমাদের মনে হতে পারে বা সবারই মনে হতে পারে যে সংখ্যা বড় হতে 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 এত বড় হবে যে তার নিচে অবশ্যই কোনো না কোনো সংখ্যা পাওয়া যাবে যেটা দিয়ে এটা ভাগ যায়, আর ভাগ গেলে তো সে আর প্রাইম নাম্বার হবে না, প্রাইম নাম্বার শেষ হয়ে যাবে। হ্যাঁ, প্রাইম নাম্বার একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে, এটা মনে হতে পারে। বাট ইউক্লিড প্রমাণ করছে যে না, প্রাইম নাম্বারের শেষ নাই। হ্যাঁ, পৃথিবী শেষ হয়ে যেতে পারে কিন্তু প্রাইম নাম্বার উইল কন্টিনিউ, এরকম একটা বিষয়। আচ্ছা, আমরা এটা প্রুফ বাই কন্ট্রাডিকশন করব, তবে তার আগে একটা ছোট অবজারভেশন বলি। দেখো, আমরা প্রাইম নাম্বার কি লিখেছিলাম, 2 3 5 7 11 13 এভাবে যাচ্ছে। আচ্ছা, প্রথম 2টা প্রাইম নাম্বার নাও, 2 ইন্টু 3, মানে 2টা প্রাইম নাম্বার নিয়ে গুণ করলাম, তার সাথে 1 যোগ করি, তাহলে দেখো 6 যোগ 1, তার মানে 7, 7 কিন্তু প্রাইম নাম্বার। আচ্ছা, প্রথম 3টা সংখ্যা নিই আমরা, 2 ইন্টু 3 ইন্টু 5, তার সাথে 1 যোগ করি, তাহলে দেখো 3 2 6, 5 6 30, 30 যোগ 1 31, 31 কিন্তু একটা প্রাইম নাম্বার। এটা একটা অবজারভেশন, তোমরা একটু মাথায় রাখো। আচ্ছা, আমরা ধরলাম যে প্রাইম নাম্বার ইনফাইনাইট না, মানে এটা একটা মিথ্যা কথা, এটা ফলস ধরলো। তাহলে মানে প্রাইম নাম্বার একটা পর্যায়ে শেষ হয়ে গেছে। তাহলে প্রাইম নাম্বার কি ছিল, 2 3 5 7, এভাবে যেতে 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 একটা জায়গায় শেষ হয়ে গেছে। ধরা যাক পি এন এখানে গিয়ে শেষ, দিস ইজ দ্য লাস্ট প্রাইম নাম্বার অফ দ্য ওয়ার্ল্ড। এর পরে আর আগালে
কোনো প্রাইম নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, প্রথম প্রাইম নাম্বারটাকে P1 ধরো, তারপর এটা P2, P3, এভাবে করে চিন্তা করি, P4, এভাবে যদি যেতে লাস্টে Pn পেলাম আমি, এই প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার গুলোর কোনো ফ্যাক্টর থাকে না। হ্যাঁ, একটা ফ্যাক্টর থাকে 1, আরেকটা হচ্ছে সে নিজে। 1 আর নিজে ছাড়া আর কিন্তু কোনো ফ্যাক্টর থাকে না। কিন্তু অন্য কোনো নাম্বার, মনে করো মাঝখানে একটা নাম্বার আছে 30, তার কিন্তু ফ্যাক্টর আছে। তার ফ্যাক্টর আছে 2, তার ফ্যাক্টর আছে 15। তাহলে শুধুমাত্র প্রাইম নাম্বার গুলোরই কোনো ফ্যাক্টর নাই, বাকি সবারই কিন্তু ফ্যাক্টর আছে। আচ্ছা, এবার পৃথিবীর সমস্ত প্রাইম নাম্বার নিয়ে নিলাম, যেহেতু পিএন এ গিয়ে শেষ হয়ে গেছে, আমরা একটা এন্ড পয়েন্ট পেয়েছি, শুরু P1, যেটা ভ্যালু 2। তাহলে 2 থেকে শুরু করে ওই পর্যন্ত সমস্ত প্রাইম নাম্বার নাও, নিয়ে গুণ করো। P1 গুণ P2 গুণ P3 গুণ P4, সবাইকে নিয়ে গুণ করলাম, কাউকে বাদ দিলাম না, একটা প্রাইম নাম্বারও আমরা বাদ দিব না। সবগুলো প্রাইম নাম্বার নিয়ে গুণ করলাম। আচ্ছা, সবগুলো প্রাইম নাম্বার নিয়ে গুণ করে যে সংখ্যাটা পেলাম, এটা একটা বেশ বড় একটা সংখ্যা। কিন্তু তোমরা কি কেউ বলতে পারবা যে এই যে গুণ করলাম, গুণ ফলটা যে বেরোলো, এইটা Pn থেকে বড় না Pn থেকে ছোট? বড়। অবভিয়াসলি বড় হবে, কারণ Pn তো একটা সংখ্যা, আর আমি কি করেছি, Pn এর আগ পর্যন্ত যত সংখ্যা আছে, যত প্রাইম নাম্বার আছে, সবগুলোকে নিয়ে গুণ করেছি। তাহলে তো এটা অবশ্যই Pn থেকে বড়। তার মানে সে Pn এর ডান পাশে কোনো এক জায়গায় আছে। আচ্ছা, এবার দেখো এই সংখ্যাটা, এই যে সবগুলোকে গুণ করে যে সংখ্যাটা বানিয়েছি, এটা কি প্রাইম নাম্বার হবে নাকি হবে না? কি মনে হয় তোমার? হবে না। এটা হবে না। কেন হবে না? কারণ এটা তো অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, এই যে P1 দিয়ে ভাগ যাবে, এটা P2, এটা তো সবার গুণফল। তাহলে তো যে কোনো একটা প্রাইম নাম্বার দিয়ে এটা ভাগ যাবে, তাহলে তো তার একটা ফ্যাক্টর পাওয়া যাবে, P1, P2, P3, কিছু একটা পাওয়া যাবে। মানে সবগুলোই পাওয়া যাবে, আসলে এতগুলো ফ্যাক্টর, n সংখ্যক ফ্যাক্টর পাওয়া যাবে। কিন্তু মনে করো এই গুণ করে গুণফলের সাথে আমি 1 যোগ করলাম, জাস্ট 1। এই সংখ্যাটা কিন্তু এদের কারো দিয়ে ভাগ যাবে না, P1 দিয়েও ভাগ যাবে না, P2 দিয়েও যাবে। মানে এই 1 বাদ দিলে যদি P1, P2, P3 সবগুলো দিয়ে ভাগ যায়, বা সবগুলো যদি ফ্যাক্টর হয়, দেন অবভিয়াসলি এই গুণফলের সাথে যদি আমি জাস্ট 1 যোগ করি, 1 যোগ করে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা কিন্তু এদের কাউকে দিয়ে ভাগ যাবে না। অর্থাৎ সবগুলো প্রাইম নাম্বারের গুণফল +1, এই নাম্বারটা তার কোনো ফ্যাক্টর আসলে পাওয়া যাবে না, কারণ সে তো কোনো প্রাইম নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে না। প্রাইম নাম্বার দিয়ে ভাগ না গেলে নন প্রাইম নাম্বার দিয়ে তো আরো ভাগ যাবে না, কারণ নন প্রাইম নাম্বার আসলে প্রাইম নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। তো আগে প্রাইম নাম্বার দিয়ে ভাগ দিতে হবে, তারপরে নন প্রাইমের প্রকাশ। তার মানে আমরা এমন একটা সংখ্যা পেলাম, যে সংখ্যাটা আসলে প্রাইম নাম্বার, কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না, এবং সেই প্রাইম নাম্বারটা আবার Pn থেকেও বড়, ডান পাশে। তাহলে আমরা একটা শুরুতে অ্যাজিউম করে নিয়েছিলাম যে প্রাইম নাম্বার শেষ হয়ে গেছে, Pn ইজ দ্য লাস্ট প্রাইম নাম্বার। কিন্তু ওইভাবে আগাতে আগাতে আমি এমন একটা সিচুয়েশন পেলাম যে ওর পরেও আবার আরেকটা প্রাইম নাম্বার দিয়েছি, তার থেকে বড় আরেকটা প্রাইম নাম্বার দিয়েছি। তাহলে ফার্স্টে যে ধরেছিলাম প্রাইম নাম্বার শেষ হয়ে গেছে, এটা তো কন্ট্রাডিক্ট করতেছে, প্রাইম নাম্বার তো শেষ হয় না, আরেকটা তো পাওয়া গেল ওর থেকে বড়। তো এটা হচ্ছে গিয়ে প্রুফ বাই কন্ট্রাডিকশন। বুঝা গেল আইডিয়াটা? তাহলে এটা কিন্তু ভেরি Okay, স্যার ইয়েস। কন্ট্রাডিকশন এখানে মানে আপনি প্রথম বললেন কি এরকম এতগুলো নাম্বার আছে, প্রাইম নাম্বার Pn হচ্ছে লার্জেস্ট, তো এটার পর আপনি কন্ট্রাডিকশন নিয়ে কি বলবেন? কন্ট্রাডিকশনটা কোথায় ঘটলো? কন্ট্রাডিকশনটা হচ্ছে হ্যাঁ, যে আমরা এটাকে ফলস ধরেছি, অর্থাৎ ইনফাইনাইট প্রাইম নাম্বার আছে, আমরা বললাম যে না, ফাইনাইট, শেষ হয়ে গেছে প্রাইম নাম্বার। হ্যাঁ এই এই কথাটা কন্ট্রাডিক্ট করতেছে, কারণ ফাইনাইট যদি হয় তাহলে এক জায়গায় শেষ হয়েছে, সেটা আমরা ধরলাম কি Pn এ শেষ হয়ে গেছে। হ্যাঁ এবার আমরা করলাম কি, এই Pn পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে গুণ করে তার সাথে 1 যোগ করে হ্যাঁ এমন একটা সংখ্যা বানালাম, যেটা আসলে প্রাইম নাম্বার এবং যেটা Pn থেকে বড়। তাহলে প্রথমে ধরেছিলাম প্রাইম নাম্বার শেষ হয়ে গেছে এবং Pn ইজ দ্য লাস্ট প্রাইম নাম্বার, কিন্তু এটা ধরে আগাতে আগাতে আমি দেখলাম যে না, এর থেকে বড় আরেকটা প্রাইম নাম্বার পেয়ে গেছি।
তাহলে তো ওই যে প্রাইম নাম্বার শেষ হয়ে গেছে, এটা তো কন্ট্রাডিক্ট করলো না। ফার্স্টে ধরলাম প্রাইম নাম্বার শেষ হয়ে গেছে, তাহলে পিএন হচ্ছে লাস্ট ওয়ান, বাট আই গেট অ্যানাদার ওয়ান, পিএন ইজ নট দ্য লাস্ট ওয়ান, পিএন এর পরে আবার আরেকটা পেয়েছি, তাহলে পিএন কি করে লাস্ট ওয়ান হয়? কন্ট্রাডিক্ট হ্যাঁ, করলো জিনিস, কন্ট্রাডিক্ট করতেছে। কন্ট্রাডিক্ট। কিন্তু এটা কি কিভাবে লিখবো? যেভাবে লিখবো, আপনি যেভাবে লিখলেন, ইয়েস, লেট। ওকে, ইয়েস, আমরা প্রথমে ধরবো যে এটাই ইম্পর্টেন্ট, যে প্রথমে নট পি, মানে পি পি প্রমাণ করতে হবে, আচ্ছা দেয়ার আর ইনফাইনাইট, এটা ফলস ধরে আগাতে হবে। তাহলে অ্যাজিউম দেয়ার আর ফাইনাইট নাম্বার, এটা ধরে তুমি আস্তে আস্তে আগালা, আগাতে আগাতে তুমি বললে যে না আমি আরেকটা প্রাইম নাম্বার পেয়েছি যেটা এটার পরে, তাহলে তো ফাইনাইট না, কারণ তারপরে আরেকটা পেলে তাহলে তো এরপরেও আরেকটা আছে। এটা হচ্ছে কি বিষয়, ঠিক আছে? স্যার, +1 করাতে যে প্রাইম হচ্ছে এটার কি কোনো প্রমাণ আছে? এটাই তো প্রমাণ করলাম। ও মা, আচ্ছা আর আরেকবার দেখো, +1 করলে যে সংখ্যাটা পাবো, এটা এই P1 P2 P3 এগুলো কোনোটা দিয়ে ভাগ যাবে না। তুমি এভাবে চিন্তা করো, 2 আর 3 গুণ করলাম 6, 6 কিন্তু 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, কিন্তু ছয়ের সাথে যখন 1 যোগ করবে, 1 বেশি, 6 এর 7 হবে, 7 কিন্তু 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না। মানে কোন একটা সংখ্যা যদি 2 দিয়ে যায় আর 3 দিয়ে যায়, তার ইমিডিয়েট পরের সংখ্যাটা কোনোটা দিয়েই যাবে না, 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, তাই তো? মানে নাম্বারের প্রপার্টি তো এটা, রাইট? নাম্বারের প্রপার্টি তো তোমাকে চিন্তা করতে হবে যে যে কোনো একটা সংখ্যার যদি ফ্যাক্টর হয়, হ্যাঁ, অর্থাৎ এই দুটাকে নিয়ে যে সংখ্যাটা তৈরি করলাম তার থেকে 1 বেশি হলে সেই সংখ্যাটা কোনোটা দিয়ে যাবে না, এটা একটা নাম্বারের নর্মাল প্রপার্টি, 1 বেশি যেহেতু, 1 বেশি হলে Yes, sir. তো সেরকমই আর কি, আমি সমস্ত প্রাইম নাম্বার গুলোকে নিয়ে গুণ করেছি, এই গুণফলটা কিন্তু প্রত্যেকটা প্রাইম নাম্বার দিয়েই যাবে, প্রত্যেকটা প্রাইম নাম্বারই তার ফ্যাক্টর হবে, কিন্তু এর সাথে যে 1 যোগ করবা সেই সংখ্যাটা কোনো প্রাইম নাম্বার দিয়ে আসলে ভাগ যাবে না। বুঝে গেল আইডিয়াটা? এটা হচ্ছে কি মূল। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এরপরে আরেকটা প্রুফ বাই কন্ট্রাডিকশন দেখি, তাহলে আরেকটু আরো পরিষ্কার হবে। আচ্ছা, এটা খেয়াল করো, আমরা কিন্তু একটু আগে প্রমাণ করে আসছি, কিন্তু এটা প্রমাণ করেছি আমরা কন্ট্রা পজিটিভ, আর এখন আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন করে প্রমাণ করব। আচ্ছা, এখানে কি বলতেছে, n কিউব +5 is odd, then n is even. তাহলে এটাকে আমরা p ধরলাম আর এটাকে আমরা q ধরলাম, তাহলে এই জিনিসটা আছে p implies q এই ফরম্যাটে। এখন এই জিনিসটা ট্রু প্রমাণ করতে হবে, প্রুফ বাই কন্ট্রাডিকশনে কোনো দিকে না তাকিয়ে এটা ফলস ধরে নিবা, যে ধরা যাক এটা সত্যি না, এটা মিথ্যা কথা, এটা ফলস ধরে আমরা আগাতে থাকবো, দেখবো যে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি হচ্ছে। আচ্ছা, p implies q কখন ফলস, এটা খেয়াল করো, তোমাদের ট্রুথ টেবিলটা মনে আছে কিনা। এটা একমাত্র তখনই ফলস হবে যদি p ট্রু হয় আর q ফলস। আমরা বলছি p ঘটলে q ঘটবেই। হ্যাঁ, তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে কোন একজন বললো যে আমি যদি এমপি হই, এই এলাকার এমপি হই, তাহলে আমি এই রাস্তা, হ্যাঁ 300 ফিট একটা রাস্তা করবো। হ্যাঁ, এখন আমি এমপি হলাম কিন্তু রাস্তাটা করলাম না, তাহলে আমি মিথ্যা কথা বলছি। তো দ্যাট ইজ দ্য অনলি কেস যে আমি মিথ্যাবাদী। তার মানে পি ট্রু হলে কিউ ফলস, পি ট্রু কিউ ফলস, এইটা একমাত্র সিচুয়েশন যেটাতে পুরো জিনিসটা ফলস। তাহলে আমরা
যেহেতু ধরে নিয়েছি যে এটা ফলস, তাহলে অবশ্যই এটা হয়েছে যে পি ট্রু আর কিউ ফলস। আচ্ছা, পি যদি ট্রু হয় তার মানে আমাদের এটা ট্রু, আর কিউ যদি ফলস হয় তার মানে এন ইজ ইভেন, এটা ফলস। তাহলে আমরা একটা জিনিস পেলাম, মানে একটা না, দুটো জিনিস পেলাম। দেখো, পি ট্রু আর কিউ ফলস। তাহলে পি যদি ট্রু হয় তাহলে প্রথমে পেলাম যে এন কিউ প্লাস 5, এটা অড। আর কিউ যদি ফলস হয়, কিউ তো ফলস, তাহলে এন ইজ ইভেন ফলস, তার মানে এন ইজ অড। এই দুইটা জিনিস পেলাম। তাহলে আমাদের থিওরিয়ামটা ট্রু প্রমাণ করতে হবে, থিওরিয়ামটাকে ফলস ধরে আমরা এই দুটো জিনিস পেলাম। আচ্ছা, এবার এন তো অড, তাহলে এন অড হওয়া মানে এন এই ফরম্যাটে আছে। স্যার n ইভেন, মানে n প্লাস কিউব অর্ডার n ইভেন। সরি, আপনি দুইটা অর্ডার লিখছেন স্যার। হ্যাঁ দুইটাই অড। আবার দেখো, এই হারে ফেলতেছে কেন আমি বুঝতেছি না। প্রথম কথা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ফলস, তার মানে এন, ওটার বেসিক। হ্যাঁ এটা ফলস, এটা ফলস মানে তো পি ট্রু আর কিউ ফলস। বুঝতে পারছো? তাহলে পি ট্রু, তাহলে এন কিউ প্লাস 5 অড, এই কথাটা ট্রু, আমরা এটা নিলাম। আর কিউ ফলস, তার মানে এন ইজ ইভেন, এটা ফলস। তাহলে এন ইভেন এই কথাটা যদি ফলস হয় তাহলে এন কি? আর একটাই তো অপশন, এন ইভেন যদি না হয় এন তো অড হবে, রাইট? এটা কি বুঝলা নাকি বুঝলা না? না, পি ইস টু কিউ যদি ফলস হয় তাহলে এরকম হবে, হ্যাঁ। হ্যাঁ, পি ইমপ্লাইজ কিউ যদি ফলস হয় তাহলে কিন্তু এরকমই হতে হবে, কারণ নট কিউ তখন ট্রু। কিউ ফলস মানে নট কিউ ট্রু। তাহলে এন ইজ ইভেন, এটা ফলস, তাহলে এন তো অড, এন তো ইভেন না। তাহলে এন অড ধরে আগালাম, এন ইকুয়াল টু টোয়াইস কে প্লাস 1। এইখান থেকে আমরা এন কিউ প্লাস 5 বের করার চেষ্টা করি। এন কিউ প্লাস 5 যখন বের করবো, আমরা টোয়াইস কে প্লাস 1 হোল কিউব প্লাস 5, যেটা আমাদের দাঁড়াচ্ছে 8 কে কিউব প্লাস 12 কে স্কোয়ার প্লাস 6 কে প্লাস 1 প্লাস 5, এরকম আসবে। এবার খেয়াল করে দেখো যে আমাদের গোটা জিনিসটা এরকম আসছে, টোয়াইস কে 8, 12 কে স্কোয়ার প্লাস 6 কে প্লাস 1 প্লাস 5, তাহলে আলটিমেটলি প্লাস 6 হয়ে গেল। একের সাথে 5 যোগ করে, 1 আর 5 যোগ করলে আমরা 6 পেলাম। এই সবগুলো থেকে আমি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমাদের এরকম আসবে যে 4 কে কিউব প্লাস 6 কে স্কোয়ার প্লাস 3 কে প্লাস 3। তাহলে এইটা কিন্তু আমাদের একটা কিছু ধরে আমাদের এইটা এই ফরম্যাটে আছে, টোয়াইস এম এই ফরম্যাটে আছে। টোয়াইস এম ফরম্যাটে যদি থাকে তার মানে এন কিউব প্লাস 5 তো আসলে ইভেন। হ্যাঁ, এন কিউব প্লাস 5 কিন্তু ইভেন হয়ে গেল। আচ্ছা, এন কিউব প্লাস 5 যদি ইভেন হয়, আমরা প্রথমে প্রথমে পেয়েছিলাম এন কিউব প্লাস 5 হচ্ছে অড, আর এখন আমরা এটা ধরে আগাতে আগাতে দেখলাম এন কিউব প্লাস 5 তো ইভেন হয়ে গেছে। তাহলে তো এটা কন্ট্রাডিক্ট করলো। পি ইমপ্লাইজ কিউ কে ফলস ধরে আমি যে জিনিসটা পেয়েছি সেইটা ধরে আগাতে 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 দেখলাম যে ওইটারই একটা জিনিস আবার কন্ট্রাডিক্ট করতেছে। হ্যাঁ, ওটা অড হচ্ছে না, ওটা তো ইভেন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে কন্ট্রাডিকশনটা, বুঝে গেল বিষয়টা? যে এন কিউ প্লাস 5 আমরা ইভেন পেয়ে গেছি, কিন্তু আমরা ফলস ধরে পেয়েছিলাম এন কিউ প্লাস 5 অড। তাহলে একই সঙ্গে এন কিউ প্লাস 5 অড আর ইভেন দুইটা তো হইতে পারে না, যে কোনো একটা হইতে হবে। দিস ইজ এ কন্ট্রাডিক্টরি সিচুয়েশন, এই কারণে এটা ফলস হতে পারে। হ্যাঁ, অবশ্যই এই থিওরিয়াম। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রুফ বাই কন্ট্রাডিকশনের মেইন বিষয়। হ্যাঁ, কন্ট্রাডিকশন দিয়ে আমি কি প্রুফ করবো? কি এটা অড আর এটা ইভেন? কন্ট্রাডিকশন দিয়ে আমরা এই এই জিনিসটা প্রুফ করলাম যে এন কিউ প্লাস 5 অড হলে এন ইভেন হবে, পুরা জিনিসটাকে প্রুফ করলাম। বুঝছো বিষয়টা? আমরা ইন্ডিভিজুয়াল কোনো কিছু প্রুফ করতেছি না, ইন্ডিভিজুয়াল প্রুফ করার দরকার নেই। আমাদের যে জিনিস প্রমাণ করতে হবে যে এন কিউ প্লাস 5 অড হলে এন ইভেন হবে, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, এই জিনিসটা ট্রু প্রমাণ করতে হবে, এই থিওরিয়ামটা প্রমাণ করতে হবে।
তাহলে এটা এই থিওরেমটা ট্রু প্রমাণ করতে গিয়ে আমরা এটাকে ফলস ধরে নিলাম, পি ইমপ্লাইজ কিউ ফলস। ফলস ধরে নিয়ে আমরা, ফলস ধরা মানে তাহলে পি ট্রু আর কিউ হচ্ছে ফলস, এইটা ধরে আমরা আগাচ্ছি। আগাতে আগাতে দেখলাম যে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন রেজ করেছে। তাহলে কন্ট্রাডিক্টরি সিচুয়েশন রেজ করলো কেন? কারণ আমরা পি ইমপ্লাইজ কিউ কে ফলস ধরেছি, সেই জন্য। তাহলে পি ইমপ্লাইজ কিউ ফলস হতে পারে না, ফলস ধরলে ওই কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। এটা অবশ্যই ট্রু হইতে হবে, ট্রু ধরলে আর কন্ট্রাডিকশনটা তৈরি হবে না। বুঝা গেল বিষয়টা? পুরো সামারিটা মোটা দাগে। আমাকে প্রমাণ করতে হবে থিওরিয়ামটা, আমার ইন্ডিভিজুয়াল কিন্তু আর কিছু প্রমাণ করেন না। ওকে, তাহলে আমরা স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো হ্যালো বলো বলো। স্যার, এটা কি স্যার মিথ্যা ধরে মানে মিথ্যা প্রমাণ করব, তার মানে হচ্ছে সত্য হয়ে যাচ্ছে এরকম কিছু? এরকমই, মিথ্যা মিথ্যা ধরে মিথ্যা হয়ে যাচ্ছে তা না, মিথ্যা ধরে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি হচ্ছে। ওকে। হ্যাঁ, তো সেই জন্য আমরা বলছি যে না, এটা তো তাহলে হইতে পারে না। আচ্ছা, এরকম আরেকটা এক্সাম্পলও দেওয়া আছে, সেটা দেখলে তোমার আর কি আরো আরেকটা পরিষ্কার হলো। কন্ট্রাডিকশনের একটা এক্সাম্পলও দেওয়া আছে। আচ্ছা, আমরা আরেকটা প্রমাণ করি, প্রুফ বাই কন্ট্রাডিকশন। এটা পি ইমপ্লাইজ কিউ আকারে নাই, এরকম একটা জিনিস, রুট টু ইজ ইরেশনাল। এটা আমরা একটু প্রমাণ করবো। হ্যাঁ, এটা প্রমাণ করে মোটামুটি আমরা আজকে প্রুফ বাই মেথড অফ প্রুফস দিয়েই শেষ করব। তো তোমাদের মিড টার্মের সিলেবাস আসলে এইটুকুই রাখতে হবে। সেটটা যেহেতু একটা ক্লাস থাকবে, আর তোমাদের মিড টার্ম যেহেতু 28 তারিখ, আর সময় পাওয়া যাবে না, তাহলে এই পর্যন্তই থাকবে আসলে আমাদের মিড টার্মের সিলেবাস। এই পর্যন্ত সব সিলেবাস বাড়াতে ঠিক আছে। তাহলে মেথড অফ প্রুফ পর্যন্ত সিলেবাস। আচ্ছা, প্রুফ বাই কন্ট্রাডিকশনের শেষ যে রুট টু ইরেশনাল প্রমাণ করতে হবে। আচ্ছা, রুট টু ইরেশনাল প্রমাণ করতে গিয়ে আমরা একটা থিওরিয়ামের সাহায্য নিব। একটু আগেই থিওরিয়ামটা প্রমাণ করে আসছি, তোমাদের মনে আছে কিনা যে এক্স স্কোয়ার, এই থিওরিয়ামটা সাহায্য নিব। ইফ এক্স স্কোয়ার ইজ ইভেন দেন এক্স ইজ ইভেন, একটু আগে কিন্তু প্রমাণ করে আসছি। এক্স ইজ ইভেন অর্থাৎ কোন একটা সংখ্যার স্কোয়ার যদি জোড় হয় তাহলে সংখ্যাটাও জোড় হবে। মানে কোন একটা ইন্টিজারের কথা বললে বেটার হবে, কোন একটা ইন্টিজারের স্কোয়ার যদি ইভেন হয় তাহলে ইন্টিজারটাও ইভেন হয়। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে 4 স্কোয়ার ইভেন, 4 স্কোয়ার দেখা যাচ্ছে যে 16 তো ইভেন, এই জন্য 4ও ইভেন। সিমিলারলি আমরা যদি বলি যে 16 স্কোয়ার হচ্ছে 256, 256 যেহেতু ইভেন তাহলে 16 ইভেন, এরকম একটা বিষয়। তাহলে এটাকে আমরা কাজে লাগাবো। আচ্ছা, রুট টু ইরেশনাল, এটা প্রমাণ করবো কিভাবে? তোমরা রেশনাল আর ইরেশনাল সংখ্যা জানো কিনা তোমাদের একটু মনে করিয়ে দিই। রেশনাল নাম্বার হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর ইরেশনাল হচ্ছে সেই সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন ধরো 3/2, এটা একটা রেশনাল নাম্বার। ঠিক সিমিলারলি 2/3, এটাও রেশনাল নাম্বার। কিন্তু আমরা যদি বলি মানে এমন একটা সংখ্যা যেটা আসলে √2 আছে, আরো আছে √3, এদেরকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ এমন কোনো ইন্টিজার না, এমন দুইটা ইন্টিজার নাই যেটাকে ভাগ করলে এইটা পাওয়া যাবে। √3 এর মান তো হচ্ছে 1.7 যেন আছে। হ্যাঁ, তো এরকম কোনো ইন্টিজার, এরকম দুটো ইন্টিজার পাওয়া যাবে না যাদেরকে ভগ্নাংশ করলে √3 তৈরি হবে। এটা হচ্ছে গিয়ে রেশনাল এবং ইরেশনাল সংখ্যা ডেফিনেশন। তাহলে মোদ্দা কথা, রেশনাল নাম্বারকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ইরেশনাল নাম্বারকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে আমাদের প্রমাণ করতে হবে √2 ইরেশনাল। তার মানে আমরা প্রমাণ করার চেষ্টা করবো যে √2 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ এমন কোনো ইন্টিজার পাওয়া যাবে না, এমন দুইটা ইন্টিজার, ধরা যাক একটা s আর একটা t, যে দুইটাকে ভাগ করলে √2 হয়। দেয়ার ইজ নো সাচ ইন্টিজার। মানে কোনো পৃথিবীতে কোনো দুটো ইন্টিজার খুঁজে পাবা না, ধরো একটা s একটা t, যাদেরকে ভাগ করলে √2 হবে। আচ্ছা, এটা প্রমাণ করবো কিভাবে?
আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন, অর্থাৎ আমরা প্রথমে ধরে নিব যে ঠিক আছে এটা মিথ্যা কথা যে রুট টু ইরেশনাল, আমরা ধরে নিলাম রুট টু রেশনাল, রেশনাল ধরে নিলাম। তাহলে রেশনাল হলে তো তাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, এস আর টি দুইটা ইন্টিজার পাওয়া যাবে। আচ্ছা, এখন যেই দুটো ইন্টিজার পাওয়া গেল এদেরকে আমরা কাটাকাটি করে একদম মিনিমাম ফর্মে নিয়ে আসবো। অর্থাৎ আমরা সেই ভগ্নাংশটাকে চিন্তা করতেছি যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। মনে করো তুমি একটা ভগ্নাংশ নিলা 8/12, এটাকে তো কাটাকাটি করা যায়, 4 দিয়ে কাটো, 2 3, কোরিডোরে একেবারে মিনিমাম ফর্মে চলে আসলাম 2 3। তাহলে 8/12 যেই কথা, 2/3 একই কথা, একই রেজাল্ট পাওয়া। তো আমরা রুট টু যেহেতু রেশনাল এবং যেই দুটো সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেই দুটোকে আমরা নিলাম, নিয়ে যদি কমন ফ্যাক্টর থাকে কমন ফ্যাক্টর বাদ দিয়ে দিচ্ছি। কমন ফ্যাক্টর বাদ দেওয়ার পরে যে ভগ্নাংশটা আসে সেটাই এটা। এটা কি বুঝলা যে এস আর টি এর মধ্যে কিন্তু 1 ব্যতীত শুধুমাত্র 1 কমন আছে, 1 দিয়ে তো দুজনই বাদ যায়। আর অন্য কোনো ফ্যাক্টর থাকলে, কমন ফ্যাক্টর থাকলে সেটা কাটাকাটি করে আমরা মিনিমাম ফর্মে নিয়ে আসছি, মিনিমাইজড ফর্মে নিয়ে আসছি। আচ্ছা, এবার যেহেতু এস বাই টি ইকুয়াল টু রুট টু, তার মানে আমরা এরকম লিখতে পারি, এবার দুটোকে কিন্তু আমরা এটা কেন লিখলাম কি s বাই t ইকুয়াল টু, সরি তারপরে কেন লিখলাম s বাই t ইকুয়াল টু? কেন লিখলাম? কারণ আমরা প্রথমে ধরলাম আমাদের প্রমাণ করতে হবে এটা রুট টু ইরেশনাল। হ্যাঁ, আমরা ধরলাম যে রুট টু রেশনাল, মানে এটা ফলস, এটাকে ফলস ধরলাম। হুম, প্রুফ বাই কন্ট্রাডিকশনে কি বলেছি যে থিওরিয়ামটাকে ফলস ধরতে হবে, ফলস। false হতে হবে। তাহলে ফলস হলে তাহলে রুট টু ইরেশনাল না, তাহলে তো রুট টু রেশনাল। হুম, আর রেশনাল নাম্বারের ডেফিনেশন কি? রেশনাল নাম্বারকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, ঠিক আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, আমরা ফ্র্যাকশনে দেখানো যায়। ইয়েস, ফ্র্যাকশন আকারে দেখানো যায়। বুঝছি। যে কোনো রেশনাল নাম্বারকে ফ্র্যাকশনাল আকারে দেখানো যায়। তো আমরা ফ্র্যাকশনাল আকারে দেখালাম, এই জন্য আমরা লিখলাম যে ও তাহলে রেশনাল হলে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এস বাই টি হবে। হুম, এবার হুম, এবার আমরা আগাচ্ছি। তাহলে এস ইকুয়াল টু রুট টু টি। এবার দুই পাশে স্কোয়ার করো, তাহলে আমাদের আসছে এস স্কোয়ার ইকুয়াল টু 2t স্কোয়ার। তাহলে টি যেহেতু ইন্টিজার, এখানে দেখো এস টি দুজনেই কিন্তু ইন্টিজার, ভগ্নাংশ আকারে প্রকাশ করা মানে কি উপরেও ইন্টিজার নিচেও ইন্টিজার, তাহলে টি ইন্টিজার আর সে 2 এর মাল্টিপল, তার মানে এটা তো একটা ইভেন নাম্বার যেহেতু 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমরা যেটা পেলাম এস স্কোয়ার ইজ ইভেন। আচ্ছা, এস স্কোয়ার যদি ইভেন হয়, একটু আগে যে থিওরিয়ামটা আমরা সাহায্য নিব বলেছিলাম যে কোনো একটা সংখ্যার স্কোয়ার যদি ইভেন হয় তাহলে সংখ্যাটাও ইভেন। তাহলে এস স্কোয়ার যদি ইভেন হয় তাহলে অবশ্যই এস ইভেন হবে, ওই থিওরিয়ামটা আগেই প্রমাণ করে আসছিলাম। এস স্কোয়ার ইভেন, তাহলে এস ইভেন। এবার খেয়াল করে দেখো যে এস যদি ইভেন হয় তাহলে এস কে এরকম আকারে লেখা যাবে টোয়াইস কে। এবার আবার এই ইকুয়েশনে ব্যাক করি, এস ও বাই হ্যাঁ, টি ইকুয়াল টু রুট টু। এবার এস এর মান বসাও, আমরা আবার এস এর মান বসাবো। তাহলে এস এর মান বসাও যে টোয়াইস কে বাই টি। তাহলে আলটিমেটলি আমাদের এখন কি আসতেছে যে টি ইকুয়াল টু রুট টু কে। এই যে রুট টু আর টু কাটাকাটি করে রুট টু হয়ে গেল, আর টি এ পাশে নিয়ে আসলাম। এখান থেকে আবার দেখো টি স্কোয়ার আসতেছে টোয়াইস কে স্কোয়ার, তাহলে টি স্কোয়ার আবার 2 এর মাল্টিপল, তার মানে টি স্কোয়ারও ইভেন। আচ্ছা, টি স্কোয়ার যদি ইভেন হয়, আবার ওই থিওরিয়ামটা অ্যাপ্লাই করলে যে কোনো একটা সংখ্যার স্কোয়ার যদি ইভেন হয় তাহলে সংখ্যাটাও ইভেন, তাহলে টিও কিন্তু ইভেন। এইবার দেখো কন্ট্রাডিকশনটা কি হচ্ছে, আমরা পেয়েছি এস ইভেন, আবার এইমাত্র এস ইভেন হলে আমরা দেখতেছি টিও ইভেন হয়ে যাচ্ছে।
তাহলে এস আর টি দুজনে যদি ইভেন হয়, জোড় সংখ্যা হয়, তাহলে তো তাদের মধ্যে কাটাকাটি যাবে, তাদের মধ্যে কমন ফ্যাক্টর আছে 2। জোড় সংখ্যা হ্যাঁ মানে কি? জোড় সংখ্যা তো 2 এর মাল্টিপল। তাহলে তো এটা আমরা যে প্রথমে ধরেছিলাম যে এস আর টি এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, ধরে আগাতে আগাতে দেখলাম যে না, এখন তো কমন ফ্যাক্টর আবার পাওয়া যাচ্ছে 2। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন, এটা তো তাহলে হইতে পারে না। হ্যাঁ, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে গিয়ে প্রুফ বাই কন্ট্রাডিকশন। তাহলে মোটামুটি আমরা আহ, শেষের পর্যায়ে। আর লাস্টে একটা জিনিস জাস্ট দেখো, ওটা সোজা জিনিস, প্রুফ বাই কাউন্টার এক্সাম্পল। আসলে 5 মিনিট বাকি স্যার, আর সরি, 5 মিনিট বাকি আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। অ্যাটেন্ডেন্স দিতে 2 মিনিট লাগবে, দাঁড়াও। এটা আমরা কি এটা আবার আরেকদিন শুরু করবো নাকি? এটা শেষ করে ফেলছি, এটা সোজা। মানে কাউন্টার এক্সাম্পলটা আসলে কোন একটা থিওরিয়াম প্রুফ করার জন্য ইউজ হয় তা না, এটা আসলে কোনো কিছু ডিসপ্রুফ করতে ইউজ হয়। যেমন দেখো, আমরা খুব সহজ উদাহরণ দেখি, এটা প্রমাণের কিছু নাই, এক্সাম্পল দিয়ে তোমাকে ডিসপ্রুফ করতে হবে। আচ্ছা, মনে করো তোমাকে বললো যে একটা থিওরিয়াম অল মাল্টিপলস অফ 3 আর অড, এটা প্রমাণ করতে বললো। এটা তো আসলে ফলস, কাজে এটা প্রমাণ করা যাবে না। তুমি বলবা যে এটা তো ফলস। কেন ফলস? কারণ 3-এর মাল্টিপল নাও তুমি, 3-এর মাল্টিপল কি হতে পারে? 3-এর মাল্টিপল হতে পারে 3, 3-এর মাল্টিপল হতে পারে 9, 3-এর মাল্টিপল 24 কত হয়? 12 হয়। তাহলে এরা তো জোড়। তাহলে আমাকে বলছে যে অল মাল্টিপলস অফ 3 আর অড, এটা তো হইলো না। আমি একটা কাউন্টার এক্সাম্পল দেখাই দিলাম যে 6, ও বুঝছি। তাহলে এটা ফলস। তাহলে থিওরিয়াম ট্রু প্রমাণ করার জন্য এটা ব্যবহৃত হয় না, ফলস প্রমাণ করার জন্য। তাহলে কাউন্টার এক্সাম্পল দিলাম, নাম্বার 6 ইজ মাল্টিপল 3 বাট ইট ইজ নট অড। অল ট্রায়াঙ্গেলস আর ইকুইলেটারাল, না ফলস, এটা false। আইসোসেলেস আছে আর কত। এবং ফলস এর জন্য আমরা একটা পিথাগোরাসের ইয়া নিলেই পারি। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল যদি হয় এরকম 3, 4, হ্যাঁ 5, সেটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল, আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এটা তো ইকুইলেটারাল না, তিনটা বাহুই অসমান, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তারপরে বললো দি প্রোডাক্ট অফ এনি টু ইরেশনাল নাম্বার ইজ ইরেশনাল। দুইটা ইরেশনাল নাম্বারকে গুণ করলে ইরেশনাল নাম্বার হয়, এটা ফলস। কেন? কারণ একটু আগে আমরা দেখলাম √2 ইরেশনাল। আর আচ্ছা, √2 দিয়ে হবে না বোধহয়, √3 কিন্তু ইরেশনাল। আচ্ছা, এটাও প্রমাণ করা যায়। আবার √12 এটাও কিন্তু ইরেশনাল। যাই হোক, এটা এটা প্রমাণ আজকে আমরা দেখালাম না, কিন্তু এরকম দুটো ইরেশনাল নাম্বারকে যদি আমরা গুণ করি তখন দেখা যায় যে এরকম আসে 3 × 12, তাহলে √36। √36 কিন্তু 6, আর 6 কে তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় 6/1। এটা তো ইরেশনাল না, এটা তো রেশনাল নাম্বার। সো এইটা প্রুফ বাই কাউন্টার, মানে ডিসপ্রুফ। তাহলে এখানে বলছে দুটো ইরেশনাল নাম্বারকে গুণ করলে ইরেশনাল হয়, কিন্তু আমরা দুটো ইরেশনাল নাম্বার দেখালাম, √3, √12, এদেরকে গুণ করলে কিন্তু ইরেশনাল হয় না, রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তোমাদের। তাহলে এটা আমরা 1.5 শেষ করলাম। তাহলে এন্টার চ্যাপ্টার 1 আর দুটো অংশ এক্সট্রা, সেটা হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল আর একটা হচ্ছে কম্বিনেটরিক্স। এই হচ্ছে তোমাদের মিড টার্ম সিলেবাস। তাহলে চ্যাপ্টার 1 এর যা যা পড়েছি আমরা পুরাটা স্যার কম্বিনেটর, আরেকবার বলুন তো কি কি সিলেবাস? এই যে লিখতেছি, চ্যাপ্টার 1 কম্বিনেটরিক্স, আর হচ্ছে পিএইচপি। ঠিক আছে, পিজন হোল প্রিন্সিপাল। এই মিড টার্মের সিলেবাস, 28 তারিখে তোমাদের মিড টার্ম। এই হচ্ছে সিলেবাস। কম্বিনেটরিক্স, পিএইচপি আর চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এ অনেকগুলো সেকশন আমরা পড়েছি। ও মানে প্রেডিকেটস টেডিকেট সবকিছু। ইয়েস, 1.1, 1.2 যা যা পড়েছি আমরা, স্লাইডে আছে সব। ঠিক আছে, তাহলে আমরা এখন রোল কল করে শেষ করবো।
ওকে, রোল কল করছি। আনাফ জামান, লতিফা রহমান, উম্মে সুরাইয়া হক সেতু, Present, sir. শুভ্র সাহা, আল হাসিব রেশাদ, Present, sir. রিদিতা স্যার শুভ্র সাহা স্যার, প্রেজেন্ট স্যার। কি নাম? স্যার শুভ্র স্যার। রিয়া আছো? হাসান ইমাম, Yes, sir. জান্নাতুল ফেরদৌস, শতাব্দী বিশ্বাস, Present, sir. ও Sir, Shatabdi Biswas present. সাজিদুর রহমান সাব্বির, আতাহার হোসেন পিয়াস, প্রেজেন্ট স্যার। অর্ণিমা হাফিজুর, Present, sir. শাদমান আরিফিন, তৌসিফুল ইসলাম, Yes, sir. আরিয়ান রহমান, সাজিদা ফয়জুল নৌ, Present, sir. তানজিদা আজাদ, তানিশা, Present, sir. মাশরাফি বিন মোর্শেদ, Present, sir. মেহেদি রহমান নিলয়, প্রেজেন্ট স্যার। আয়েশা সিদ্দিকা শিফা, স্যার মৌমিতা দাস প্রিয়তি কিন্তু স্যার প্রেজেন্ট স্যার, বাট জুম থেকে বের হয়ে গেছে। আচ্ছা আসে নাই এখন। মেহেদি হাসান সিয়াম আছো? Present, sir. আব্দুল্লাল মাহমুদ, নেহাল রহমান, Present, sir. আহসান আহমেদ, মারুফ আহমেদ, মৌমিতা দাস, আচ্ছা সে বললো বের হয়ে গেছে। আচ্ছা রুজাইনা শিফা, Yes, sir. আনিকা তাবাসসুম, Present, teacher. হুসেইন কবির রিফান, Present, sir. জয়িতা দাস, Present, sir. মোহাম্মদ আলিফ, প্রেজেন্ট স্যার। আজিম মুর্তজা সূর্য, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। জাহান, Present, sir. তাশফিক Yes, ফরহাদ, sir. আঞ্জুমুল ইসলাম, Present, sir. ইরফানুর রহমান, Present, sir. আতাহার শিহাব, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার কামাল সাদ, নাওফিল ইসলাম ইমন, আফনান ইশরাক, Present, sir. স্যার একটু উপরে স্যার, জান্নাতুল ফেরদৌস স্যার, ওর মাইক কাজ করতেছে না কিন্তু কলে আছে। এই 8 নাম্বার স্যার, 8 নাম্বার। সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Sir. হ্যাঁ 2-3 আরিয়ান রহমান ইয়া হয়ে গেছে, মিস হয়ে গেছে। 2-3-1. 231 জি। এখানে কত নাম্বার? ওই যে স্যার 15 নাম্বার 15 নাম্বার। ঠিক আছে ওকে, সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। তোমাদের সাথে স্যাটারডেতে আবার দেখা হবে। Sir, Jannatul Firdaus. আসসালামু আলাইকুম। দেওয়া আছে দেওয়া আছে জান্নাতুল ফেরদৌস দেওয়া আছে। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম